মিওসিস কি বলছো? দেখো, আমরা মিওসিস টপিকটাকে হাত দেইনি। আজকে আমরা পুরো মিওসিস টপিকটাকে ভালো করে পোস্টমর্টেম করব। বলা হয়েছে জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। তো এটা আমরা আগের বারও জেনেছিলাম কি সেটা, জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে ঘটে। এখন প্রশ্ন, কি এই মিওসিস? মিওসিস এমন এক ধরনের কোষ বিভাজন পদ্ধতি যেখানে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভক্ত হয়। কয়বার বিভক্ত হয়? দুইবার বিভক্ত হয়। এবং ক্রোমোজোম বিভাজন ঘটে মাত্র একবার। তাহলে নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে? দুইবার। এবং ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। যেহেতু ক্রোমোজোমের বিভাজন একবার ঘটলো, ফলে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখন প্রশ্ন, ভাইয়া এই জায়গাটা তো আমরা বুঝি নাই। আমি জানি তোরা বুঝোস নাই। এই জায়গাটা আপাতত মুখস্থ কর, একটু পরে নিচে যেয়ে আমরা বুঝবো কিভাবে কি কাজটা হয়েছে। কি বলছি বলো। মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তার মানে মাতৃকোষে যদি কত 46টি ক্রোমোজোম থাকে, আপত্য কোষে কতটি হবে? 23টি ক্রোমোজোম হবে। কয়টি ক্রোমোজোম হবে? 23টি করে হবে। এরকম কিছু বোঝাচ্ছে, তাই তো? আমরা ইন ডেপথ দেখতে যাচ্ছি। এ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কী ধরনের বিভাজন বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুঙ্গ স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের বিভাজন ঘটে। আশা করি এতটুকু আমরা মেমোরাইজ করতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল থিমে। সেই মূল থিম কি সেটা একটু আমরা দেখি। আসো, আমাদেরকে বলছে মিওসিস। তো এখন প্রশ্ন, মিওসিস কেন ঘটে? এই প্রশ্নের উত্তর চাচ্ছে। তার আগে আমি জানতে চাচ্ছি মিওসিস কোথায় ঘটে। কি জানতে চাচ্ছি বলো? মিওসিস কোথায় ঘটে আর মিওসিসের বৈশিষ্ট্য কী? মিওসিসের বৈশিষ্ট্যটা আগে আমরা দেখি। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, ডিপ্লয়েড জীবের কোথায়? জনন মাতৃকোষে। আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। তাহলে ডিপ্লয়েড জীবের কোথায় ঘটে? জনন মাতৃকোষে। আর হ্যাপ্লয়েড জীবের কোথায় ঘটে? জাইগোটে ঘটে। এখন প্রশ্ন, ভাইয়া ডিপ্লয়েড কি আর হ্যাপ্লয়েড কি? জাইগোট ফাইগোটে পড়ে যায় নাকি? সো এ ধরনের কোষ বিভাজনে একটি থেকে 4টি কোষের সৃষ্টি হয়। খুবই ভালো কথা। ক্রোমোজোম বিভক্ত হয় একবার আর নিউক্লিয়াস বিভক্ত হয় পরপর দুইবার। তো সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এটাকে আমরা আগের প্যারাতেই জেনেছিলাম। তবে এই যে 2 নাম্বারটা, এই ধরনের বিভাজনে একটি কোষে 4টি কোষের সৃষ্টি হয়, এটা আমরা এইমাত্র জানলাম। এবং ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ, এই কথাটা একটু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো। কি বলছে বলো? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে হয়। ডিপ্লয়েড বলতে 2n বোঝায় আর হ্যাপ্লয়েড বলতে n বোঝায়। এখন প্রশ্ন, n কি আর 2n কি? মনে করো তোমার হাত আছে কয়টা? তোমার হাত আছে এক জোড়া। এখন যদি এমন একটা প্রজাতির কথা চিন্তা করি যাদের একটি করে হাত হয়, মনে করো একটি করে হাত হয় বা সবারই, তো তখন আমি তাকে যদি এন ধরি, কি বলি? এন ধরি। এবং আরেক প্রজন্ম রয়েছে, মানে আরেকটু উন্নত প্রজাতি রয়েছে যাদের 2টি করে হাত হয়। কয়টি করে হাত হয়? 2টি করে হাত হয়। তখন তাদেরকে আমি বলতেছি 2n। আবার দেখো তো, এর 2টা হাত একসাথে মিলে অর্থাৎ n প্লাস n মিলিত হলে কি 2n হয়ে যাবে না? তার মানে কি ছিল nn, মানে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড এরা যদি কোনো কারণে মিলন ঘটে বা একসাথে করা হয়, তখন সেটা হয়ে যাবে 2n, অর্থাৎ ডিপ্লয়েড হয়ে যাবে। মানে ওদের একটা করে হাত ছিল বা দুজন একসাথে মেলার পরে 2টা হাত একসাথে হয়ে গেছে, তখন তারা কি হয়ে গেছে? 2n অবস্থায় পৌঁছে গেছে। এখন একটু ইমাজিন করো এই ব্যাপারটা, যদি আবার অকওয়ার্ড শোনাচ্ছে, বাট একটু বোঝার জন্য তোমরা সহযোগিতা করো। মনে করো কারো n সংখ্যক ক্রোমোজোম ছিল, কারো n সংখ্যক ক্রোমোজোম ছিল। এখন এই 2টা কোষের যখন, মানে 2টা জীবের এই কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার যখন মিলন ঘটলো, তখন 2n সংখ্যক কি হয়ে গেল? কোষে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল। দেখো তো, ওর বাবা এবং মায়ের ছিল n সংখ্যক করি, বাট বাচ্চার 2n হলে কি সমস্যা? কি সমস্যা না? বিপুল সমস্যা। যে ভাই বাপের ছিল 2টা চোখ, মায়েরও 2টা চোখ, এখন তার দ্বিগুণ, মানে ছেলের কি 4টা চোখ হবে? ছেলের 4টা চোখ হলে তারপর ছেলে আর ছেলের বউয়ের মিলায় যে নাতিটা হবে, সেটার কি 4 2 8টা
হলে কেমন হবে, আবার 8 দুগুণ 16টা চোখ হবে, কি বিশ্রী একটা অবস্থা হয়ে যাবে, তাই না? তো এই ভারসাম্য রক্ষার জন্য একে কি করা হয়, এটা এই ক্রোমোজোম সংখ্যাটা একবার বিভক্ত হয়ে এটাকে আবার এন বানায় ফেলে। কি বানায় ফেলে? এন বানায় ফেলে। সো এই এনটাকে বলা হয় হলো হ্যাপ্লয়েড, আর 2n অবস্থাকে বলা হয় হলো ডিপ্লয়েড অবস্থা। কি বলছি বলো? এন অবস্থাকে বলা হয় হ্যাপ্লয়েড অবস্থা। কি বলা হয়? হ্যাপ্লয়েড। আর অপরদিকে 2nকে বলা হয় ডিপ্লয়েড অবস্থা। এটা কি অবস্থা? আসলে এটা কোষের ক্রোমোজোম সংখ্যার অবস্থাকে বলা হয় হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড। ওকে, সো এটা একটু আমি তোমাদেরকে বইয়ের টপিক থেকে দেখাতে চাচ্ছি, আমাদের বইয়েও একটু ধারণা দেওয়া আছে। আসো একটু আমরা দেখি কি বলছে, একটু তাকাও। আমাদেরকে বলছে তাহলে মিওসিস কোথায় ঘটে, এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতেছি? মিওসিস কোথায় ঘটে এটা পরে আসি, একটু উপরে যাই আগে, আগের পৃষ্ঠা, এর আগের পৃষ্ঠা, সেটা হলো এইখানে, এই যেখান থেকে, অর্থাৎ পার্ট 5 ও 6। তো অধ্যায়ের শুরুতে এটা লাগবে না। মাইটোসিস কোষ বিভাজনে আপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে না, তার মানে 2 নম্বর বিভাজন, যেটা দেহকোষে হয়। কিন্তু বৃদ্ধি ও অযৌনজনের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। কিসের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য? বৃদ্ধি ও অযৌনজনের জন্য। কিন্তু যখন আমি যৌন জনন ঘটাবো, যৌন জনন মানে কি? যেখানে পুং ও স্ত্রী জনন কোষের মিলন ঘটবে। যদি মিলন ঘটার প্রয়োজন পড়ে, যদি ক্রোমোজোম জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। এখন প্রশ্ন, এই জাইগোটটা কি? জাইগোট হলো, মনে করো এই পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ যদি মিলিত হয়ে যে বড় কোষটা হইলো, মনে করো এর কাছে ছিল 2n, এরও কাছে ছিল 2n, 2n না দেই, হ্যাঁ 2n ছিল, এখন মিলিত হয়ে কত? 4n হয়ে গেল না? এই 4n হয়ে যাওয়াটাকে আমরা বলতেছি হলো জাইগোট। কি বলছি? জাইগোট। এই মিলিত মানে এই পুং ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে নতুন জনন কোষটার উৎপন্ন হলো, তাকে আমরা বলতেছি কি? এই জনন কোষটা মিলিত হয়ে যে অবস্থা হয়, সেই অবস্থার নাম হলো জাইগোট অবস্থা। তো জাইগোট অবস্থায় ঝামেলাটা কোথায়? ঝামেলা হলো ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, বাট এখানে তো এখন হয়ে গেছে 4n। এই 4n হয়ে গেছে মানে কি? 4nকে আমি এভাবে লিখতে পাই না, 2 গুণন 2n, মানে এই 2n এর দ্বিগুণ হয়ে গেছে। 2n অবস্থার কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। সেজন্য এই লাইনটা বলছে, দেখো যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থাকে, দেহকোষ মানে কি? মনে করো দেহকোষে ছিল আমার 2n করে সমান, তখন জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে না? লাইনটা আবার বলি, শোনো। জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা, এই পুঙ্গ স্ত্রীর তো জনন কোষ, বাট দেহকোষেও আমার কি ছিল? দেহকোষেও আমার 2n করে ছিল। এখন ঝামেলা হইলো, এখন নতুন যে জাইগোটটা পাইছি, এই হালার জাইগোটটা হইলো দেহকোষের দ্বিগুণ হয়ে গেছে। জাইগোট থেকে তো ধীরে ধীরে দেহটা গঠন হবে, বুঝাইতে পারছি? মিলিত হয়েছে প্রথম যেই কোষ, সেটা হলো জাইগোট। ওই জাইগোটটাই বিভাজিত হয়ে 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 একটা পূর্ণাঙ্গ বিশাল দেহের জীবের গঠন করে। লজিক বুঝছো এবার তোমরা? সো এই জাইগোট কোষের জীবটি ক্রোমোজোম, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হয় জাইগোট কোষের ক্রোমোজোম, মাথায় রাখো, জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা লাগায় দাও সাথে। তো জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা আর দেহকোষের ক্রোমোজোম সংখ্যার কত গুণ হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। কে কার মানে লেটার মানে হলো জাইগোট এর ক্রোমোজোম সংখ্যা, এর ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। কার দ্বিগুণ হয়েছে? দেহকোষের ক্রোমোজোম সংখ্যা, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা, ডট ডট দিয়ে দিলাম, তোমরা একটু বুঝালো। ওকে, এখন এই ঝামেলার জন্য তখন কি হয়ে যাবে? তখন বিপুল পরিবর্তন হবে সন্তানদের দেহের মধ্যে। সো এই ঝামেলা হ্রাস করার জন্য বা এই ঝামেলা মিটানোর জন্য, কি বলছি বলো, এই ঝামেলা হ্রাস করার জন্য অথবা এই ঝামেলাটাকে না বাড়ার জন্য মিওসিস কোষ বিভাজনের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক করে দেয়। মাতৃকোষ মানে কি? দেখ, এরা মাতৃকোষ না, আলটিমেটলি এই যে 2n এটা বাপের, এই 2n এটা মনে কর মায়ের। এখান থেকে একটা n আসে, বাপের কিছু বৈশিষ্ট্য, মায়ের কিছু বৈশিষ্ট্য n আসে, মিল্লা হয় হলো 2n। আলটিমেটলি এদের ক্রোমোজোম সংখ্যা কি থাকলো? ধ্রুব থাকলো। বাপেরও কিছু বৈশিষ্ট্য আসলো, মায়েরও কিছু বৈশিষ্ট্য আসলো, কিন্তু
এক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সংখ্যার সমান, মানে জাইগোটের যে ক্রোমোজোম সংখ্যা সেইটা কার সমান থাকলো, দেহকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকলো। সেই জন্য এখানে এই লাইনটা বলছে যে মিওসিস কোষ বিভাজনে, এই যে মিওসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষ মানে কি দুইটা, পিতা কোষ আর মাতা কোষ, দুইটাকে মিলায় মানে দুইটাই আলাদা আলাদাভাবে মাতৃকোষ। সো মাতৃকোষ মানে শুধু মা না, মানে পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ দুইটাই কিন্তু মানে মাতৃকোষের কাজ করতেছে। তো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কী হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা কি হয়, প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই লাইনটা থেকে প্রশ্ন হবেই যে দুটি ক্রোমোজোম একত্রিত হয়ে, এখন দেখ এই এন আর এই এন মিলিত হয়ে যে জাইগোটটা হলো, জাইগোট এবার 2n হয়ে গেছে না, হ্যাঁ হয়ে গেছে। সো এই দুটি জনন কোষ একত্রিত হয়ে, কোন দুটি জনন কোষ, যেই জনন কোষ অর্ধেক হয়ে গেছে, মানে ছিল তো আগে 2n, ওটা অর্ধেক হয়ে যাওয়ার কারণে সেটা এবার হয়ে গেছে n। তো n যেহেতু দুইটা আছে, তার দুইটা একসাথে মিললে আবার কি হয়ে গেছে, 2n হয়ে গেছে না। সো একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তাকে ক্রোমোজোম সংখ্যা, যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এখন এই এনের মান কোনো কোনো প্রজাতির জন্য 23 হয়, কোনো কোনো প্রজাতির জন্য 26 হয়, কোনো কোনো প্রজাতির জন্য 23 জোড়া হয়। যেমন মানুষের 23 জোড়া ক্রোমোজোম সেট থাকে, সেট মানে জোড়া, ওকে, ক্রোমোজোম জোড়া থাকে। সো এতে করে নির্দিষ্ট প্রজাতির সক্রিয়তা কি থাকে, বা ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। আশা করি এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার। তবে এখানে একটা আবার হাউকাও লাগবে, হাউকাও হলে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড নিয়ে। সো এই যে জনন কোষ সৃষ্টি মানে কি, জাইগোটের সৃষ্টি, সোজা আলাপ, জনন কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের ক্রোমোজোম সংখ্যা যে অবস্থায় থাকে তাকে বলা হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি, ওই যে যখন 2n থেকে বাপে একটা দেয়, আবার মায়ে 2n থেকে মায়ে একটা দেয়, গরু ছাগল ধইরা নেই, মনে কর বলদ আর গাই। সো বলদ থেকে একটা এন আইছে এবং গাই থেকে একটা এন আইছে, মিল্লা যেটা তৈরি হয়েছে সেটাও গরুই, মানে গরু বা গাই যে কোনো কিছু একটা হবে। সে গরুটারও কত থাকবে, 2n থাকবে। আর এর চোখ দুইটা ছিল, আরও চোখ দুইটা ছিল, এমনি মনে রাখ, বাপে একটা চোখ দিয়ে দিল, মায়ের মতো একটা চোখ পাইছে, মিল্লা মানে যেটা ছাওয়াল গরু হয়েছে বা শিশু গরু হয়েছে, শিশু গরুরও কি হয়েছে, ওই দুইটা চোখই হয়েছে। ওকে, এন অবস্থাকে বলা হয় হ্যাপ্লয়েড অবস্থা, আর 2n অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড অবস্থা। আবার যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, এই যে দুটো হ্যাপ্লয়েড কোষ মিলিত হয় 2n হয়েছে না, এই অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড অবস্থা। আশা করি বুঝছেন। এই যে দেখেন 2n, এটা মনে করেন পুংজনন কোষ, এটা মনে করেন হলো কি স্ত্রী জনন কোষ। এখন পুংজনন কোষ থেকে একটা আসলো, স্ত্রী জনন কোষ থেকে একটা আসলো, এটা হলো ডিম্বাণু ও এটা হবে স্ত্রী। ভুল বলছি, এটা হবে কি স্ত্রী আর এটা হবে হলো পুংজনন কোষ। এখন স্ত্রী জনন কোষ থেকে মিওসিস ঘটে একটা ডিম্বাণু আসলো, আর পুংজনন কোষ থেকে একটি কি মিওসিস ঘটায় যে জনন কোষ আসলো, ওর নাম হলো শুক্রাণু। এই দুটা মিল্লা নিষেক ঘটে, এই দুটা মিল্লা কি ঘটে, নিষেক ঘটে একসাথে, মানে মিলনকে নিষেক বলে। নিষেক কাকে বলে, ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন কি বলা হয়, নিষেক প্রক্রিয়া বলা হয়। এই নিষেকের ফলে যেই নতুন কোষটা হয়, এই কোষের নাম হলো কি জাইগোট। এই নতুন কোষটার নাম কি জাইগোট। অবশ্যই এই ক্ষেত্রে কি হয়, একটু বংশ পরম্পরায় কিছু বৈশিষ্ট্য এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে সঞ্চারিত হয়। সো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়, আলহামদুলিল্লাহ, এই জাইগোটের জন্য এত কিছু। সুতরাং মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে। ওকে, এখন একটা কাহিনী, সেটা হলো মিওসিস কোথায় ঘটে। মিওসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট কোষের সময় জনন মাতৃকোষে ঘটে। এই লাইনটা মুখস্থ। এটা কি ছিল, মনে করো প্রাণীর জন্য, মানে উন্নত শ্রেণীর উদ্ভিদের জন্য। এবার সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও গর্ভাশয়ের মধ্যে এটাও ঘটে। আবার উন্নত প্রাণীদেহের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। তাহলে তিনটা বলছে, কি বলছে, একটা হলো ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট কোষ সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে, সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও গর্ভাশয়ে ঘটে। পরাগধানী মানে হলো পুং জনন কোষের মতন, যেখানে পুং জনন কোষটা থাকে, আর গর্ভাশয় যেখানে স্ত্রী জনন কোষ থাকে, এটা উদ্ভিদের ক্ষেত্রে। সপুষ্পক উদ্ভিদ মানে যেই উদ্ভিদের ফুল হয়, যে উদ্ভিদের কি হয়, ফুল এবং ফল দুইটা হয়, সেটা হলো সপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, যাদের পুষ্প আছে, আমরা যদি পুষ্পে জানি ওই যে 5টা অংশ, তার মধ্যে একটা ছিল না গর্ভাশয়, তারপর হলো পরাগধানী, এইসবই আর কি। এরপরে হচ্ছে উন্নত
প্রাণীর মধ্যে শুক্রাশ হয় যেটা পুরুষদের থাকে এবং ডিম্বাশয় যেটা মহিলাদের থাকে। এদের মধ্যে কি হয়? এদের মধ্যে মিওসিস ঘটে। তো হ্যাপ্লয়েড জীবের জাইগোট মিওসিস, জাইগোটে কি ঘটে? মিওসিস ঘটে। হ্যাপ্লয়েড জীব মানে যাদের এন সংখ্যক কোয়া রয়েছে তাদেরও জাইগোটে কি ঘটে? মিওসিস ঘটে। ওই যে এন হাফ এন মিললে আবার এন হয়। তো ওই ফ্যাতলা আজকে আমি আর না যাই। এরপরে রয়েছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বেসিক্যালি এরা দুইটা ভাগে ভাগ করছে। সো আমি একটা ডায়াগ্রাম বানাইছি, আগে ডায়াগ্রামটা দেখি। দেখো মিওসিস দুই ধাপে হয়, একটা হলো মিওসিস 1, একটা হলো মিওসিস 2। আমরা জানি একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? 4টি আপত্য কোষের সৃষ্টি হয়। সো এই 2n কি? 2n হলো জাইগোট। 2nটা কি? 2n হলো জাইগোট। এই জাইগোট থেকে হাফ হয়, একটা এন আর একটা এন যায় কোথায়? দুইটা কোষ হয়, কেবল হয় মিওসিস 1। পরে প্রতিটা থেকে আবার মিওসিস 2 যেটা মাইটোসিসের অনুরূপ সেটা ঘটে, মানে এখান থেকে দুইটা এন, এখান থেকে দুইটা এন। তো টোটাল একটি জাইগোট থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? 4টি কোষের সৃষ্টি হয়। সো এইবার এখানে কি বলছে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর 2 ধাপে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে বলা হয় মিওসিস 1, দ্বিতীয় বিভাজনকে বলা হয় মিওসিস 2। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্ধেক মানে কি? 2n ছিল, অর্ধেক হয়, একটা হয়ে গেছে n, আরেকটা হয়ে গেছে n। সো দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি আপত্য কোষ সৃষ্টি করে। এই যে একজন 2টা কোষ বানাইছে, এই যে একজন 2টা কোষ বানাইছে, এই যে একজন 2টা কোষ বানাইছে। এক্ষেত্রে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? সমান থাকে। এই যে এইটা আর এটার কথা বলছে, এই মুহূর্তে এটা মাতৃকোষ, এটা হলো আপত্য কোষ। ফলে একটি জনন কোষ 2n থেকে 4টি আপত্য কোষ n এর সৃষ্টি হয়। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। এখানে একটা ছবি রয়েছে, ছবি হলো যে 2n মাতৃকোষ ওঠাই, এখান থেকে প্রথমে মিওসিস 1 ঘটছে, যেটা হ্রাসমূলক বিভাজন। এখানে কি হয়েছে? এটা প্রথম বিভাজন। এখানে কি হয়েছে? n হয়েছে 2টা। পরের একটা n থেকে কয়টা? 2টা করে n বের হয়েছে। এই যে আবার একটা n থেকে 2টা করে n হয়েছে, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিভাজন বা মিওসিস 2। এই যে মিওসিস 2 লেখা, এই মিওসিস 2 এর ক্ষেত্রে কয়টা কোষ হলো? 1 2 3 4, 4টা আপত্য কোষের সৃষ্টি হলো। এটা বেসিক্যালি ডিপ্লয়েড জীবের জাইগোট অবস্থা আমাদেরকে দেখাইছে, জাইগোট অবস্থা। আমি ড্যাম শিওর জাইগোট, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড এলা নিয়ে তোকে মাথায় এমনও ঘুরতেছে। সো প্যারা নাই, এগুলো একটু আরেকবার ভিডিওটা ভালো করে দেখেন, ঠান্ডা মাথায় 2-3 বার দেখেন, আশা করি আপনারা বুঝবেন। ওকে, আমরা চলে আসলাম পার্ট 7 থেকে 9। টপিক কি? টপিক হলো বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ ও আরএনএ এর ভূমিকা। বাবা ও মার কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়েই থাকে, তাই না? এটা আমরা সবাই জানি। পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায়, মাথায় রাখো, যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, মানে বাপ মার বৈশিষ্ট্যগুলো ছেলেমেয়েরা পায়, সে প্রক্রিয়াকে বলা হয় বংশগতি। কি বলা হয়? বংশগতি। সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে হলো বংশগত বৈশিষ্ট্য। সেগুলো কি বলে? সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। বংশগতি সম্বন্ধে একসময় মানুষের ধারণা ছিল কাল্পনিক, তারা কল্পনা করে নিত। পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা করে দেখিয়েছেন কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, মানে বাপমা থেকে ছেলে মেয়েতে যায়। সো 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, মানে 1850-এর পর থেকে 1900 শতকের মধ্যে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম হলো গ্রেগর জোহান ম্যান্ডেল। তাহলে গ্রেগর জোহান ম্যান্ডেল কি করছে? বংশগতির ধারা সম্বন্ধে প্রথম একটি ধারণা দেন। তো বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তথ্য প্রচলিত আছে তা ম্যান্ডেলের আবিষ্কারের তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এই যে ব্যক্তি গ্রেগর জোহান ম্যান্ডেলের উপর ভিত্তি করে। ওকে, এজন্যই গ্রেগর জোহান ম্যান্ডেলকে বংশগতির কি বলা হয়? জনক বলা হয়। এখান থেকে প্রশ্ন কি? গ্রেগর জোহান ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন? অবশ্যই আমরা এখান থেকে এই যা পর্যন্ত সুন্দর করে মুখস্থ করে লিখে দিব। আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। এরপরে এখানে রয়েছে নিউক্লিয়াসের ক্রোমোজোম নিয়ে কথাবার্তা। সো এই টপিকটা একটু আমরা বোঝার চেষ্টা করি। বলছে হলো নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো
যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তার নাম হলো ক্রোমোজোম। তার মানে আমরা জানতে পারলাম ক্রোমোজোম যেটা কি বংশগত বৈশিষ্ট্য বহন করে, যেটা নিউক্লিয়াসের সুতার মতো পেঁচানো ছিল, তাই না? আমরা দেখেছি কোথায়, প্রোফেজ এ দেখেছিলাম। ওকে, সো ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা ধারণা পাই মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে। খুবই ভালো কথা, সৃষ্ট ক্রোমোজোম থেকে ধারণা পাইছি। তো প্রতিটি ক্রোমোজোমের দুটি অংশ ছিল। কয়টি অংশ ছিল? দুইটা অংশ। এই যেভাবে যে এক্স আকার ধারণ করলো, তাই না? এক্স এর কয়টা অংশ ছিল? দুইটা অংশ। একটা হলো ক্রোমাটিড, তার মানে এই যে উপরের সুতার মতো অংশ, নিচের সুতার মতো অংশ, এটাকে বলা হচ্ছে কি ক্রোমাটিড। হ্যাঁ, আর মাঝের এই বিন্দুটাকে কি বলা হচ্ছিল? সেন্ট্রোমিয়ার। কি বলা হচ্ছিল? সেন্ট্রোমিয়ার। আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। এখন মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর দুটি সমান আকৃতির সুতার দৈর্ঘ্য গঠন করে। এদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে, তাই না? সমান আকৃতির যে সুতার দৈর্ঘ্য গঠন করে, তার মানে এইটা হলো পুরোটা একটা ক্রোমাটিড, এই পুরোটা একটা ক্রোমাটিড। বাট বড় হওয়ার পর তোমরা দেখবে উপরেরটা একটা এক সেট ক্রোমাটিড, নিচেরটা হলো এক সেট ক্রোমাটিড। ওকে, এবং ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পরের সাথে যুক্ত থাকে তা হলো সেন্ট্রোমিয়ার। তাহলে আমার কথাটা আমি উইথড্র নিয়ে ফেলি। এই যে এরকম যে আকৃতি ছিল, তার মধ্যে এই যে এইটা পেঁচানো যেটা, এই পুরাটা হলো একটা কি ক্রোমাটিড, আর এই যে এইটা হলো পুরাটা একটা ক্রোমাটিডটা পরস্পর যেখানে মিলিত হয়েছে সেটা হলো বেসিক্যালি কি সেন্ট্রোমিয়ার। ওকে, তোমাদের বই মোতাবেক। এখন কোষ বিভাজনের সময় স্পিন্ডলতন্ত্র সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়। কোথায় যুক্ত হয়? স্পিন্ডলতন্ত্র কি ছিল? ওই যে স্পিন্ডলতন্ত্রের যে মাখু আকৃতির ছিল না, এরকম মনে পড়ে? এই যে এরকম ছিল না মাখু আকৃতির মতন, তো এখানে সুতার মতো এরকম লেগে লেগে যে ছিল, তাই না? ওটার কথা বলছে। ওকে, এরপরে এইটুক গেল, মানে এখানে সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড এবং ক্রোমোজোমকে নিয়ে কথাবার্তা বলেছে। ক্লিয়ার? এরপরে আমাদের কাছে কি রয়েছে আসো দেখি। এরপরে আমাদের টপিক হলো নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড আসলে কি? নিউক্লিক অ্যাসিড হলো দুই ধরনের। এটা কোথায় থাকে জানো? নিউক্লিক অ্যাসিড থাকে হলো ক্রোমোজোমে। কোথায় থাকে? ক্রোমোজোমে। এই নিউক্লিক অ্যাসিড যারা অনেক উন্নত প্রাণী তাদের থাকে ডিএনএ, আর যারা অনুন্নত তাদের থাকে আরএনএ। সো নিউক্লিক অ্যাসিড হলো যেটা নিউক্লিয়াসের নিউক্লিওলাসকের আশপাশে যে ক্রোমোজোমগুলো থাকে বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকে, এই ক্রোমোজোমের একটা নাম হলো নিউক্লিয়ার রেটিকুলাম। কি বলছি বলো? নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, এই নিউক্লিয়ার রেটিকুলাম, হ্যাঁ, এখানে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড কি কি? একটা হলো ডিএনএ, যার পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। একটা হলো আরএনএ, যার পূর্ণরূপ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এরা বংশগতির ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ও আরএনএর গুরুত্ব হলো অপরিসীম। তার মানে এই যে ক্রোমোজোম, বেসিক্যালি এটার নামই হলো ক্রোমোজোম। এই ক্রোমোজোম বেসিক্যালি কি দিয়ে গঠিত? ক্রোমোজোমে রয়েছে হয় ডিএনএ, না হলে রয়েছে হলো গিয়া কে আরএনএ। হয় রয়েছে ডিএনএ, না হলে কি রয়েছে আরএনএ। ওকে, এখন সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদেহের বৈশিষ্ট্য পুরুষানুক্রমে, মানে এক পুরুষ থেকে আরেক পুরুষে, মানে দাদা থেকে বাবা, বাবা থেকে নাতি, নাতি থেকে তার ছেলে, এভাবে, হ্যাঁ, পুরুষানুক্রমে কি করে? বহন করে। তাই 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 কি হয়েছে? তাই এই যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশ, যে অংশগুলো থাকে, মানে ডিএনএর কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে জিন নামে অভিহিত করা হয়। কি নামে অভিহিত করা হয়? জিন। এই জিন কিন্তু ভূতপরির জিন না। ওকে, কয়েকটা ডিএনএ অণু মিলে একটা জিন গঠন করে, বা জিনোম বলা হয় এটাকে। ওকে, ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। ডিএনএ হলো কি? ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। যেসব জীবে ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেসব ক্ষেত্রে আরএনএ জিন হিসাবে কাজ করে, বা জিনের বৈশিষ্ট্যগুলোকে সে বেসিক্যালি কি করে? বহন করে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস রয়েছে টিএমভি। তো
টোবাকো মোজাইক ভাইরাস। টিতে হলো টোবাকো, এমতে মোজাইক, আর ভিতে হলো ভাইরাস। তো তামাক গাছে মোজাইক ভাইরাস হলো, টোবাকো মোজাইক ভাইরাস হলো এক ধরনের কি আরএনএ ভাইরাস। কেমন ভাইরাস? আরএনএ ভাইরাস, যেখানে ডিএনএ থাকে না। তো জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন নিয়ন্ত্রণ করতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তার মানে অনেকগুলো বৈশিষ্ট্য, মনে করো হাতের সাইজ, পায়ের সাইজ, চোখের সাইজ, এই সবগুলো নিয়ন্ত্রণ করতে পারে একাধিক জিন। একটি বৈশিষ্ট্যকে মনে করো, একটি বৈশিষ্ট্য কি চুল, একটি বৈশিষ্ট্য মনে করো তোমার উচ্চতা, এই উচ্চতা নিয়ন্ত্রণ করতে পারে কি একাধিক জিন, ওকে, বা একাধিক ডিএনএর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। আবার অপরদিকে কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, যেমন মানুষের চোখের রং, চুলের প্রকৃতি বা চুলের রং, এই সবই কি জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের কি ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে, তাই একে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। কে অক্ষুণ্ণ রাখে? ক্রোমোজোম জিনকে। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে অন্য বংশ বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে। তাই বাহক হিসেবে কে কাজ করে? ক্রোমোজোম। কাকে নিয়ে যায়? জিনকে। সেজন্য এ কী করে? বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। তাহলে কে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে? সেটা হলো জিন। কার মাধ্যমে? ক্রোমোজোম বাহকের মাধ্যমে। সো মিওসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির এ ধারা অব্যাহত থাকে। কিসের মাধ্যমে? মিওসিস। এ কথাটা মাথায় রাখবা, যেখানেই বংশগতি সেখানেই কে? মিওসিস। সো ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতার থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। কে নিয়ে যায়? ক্রোমোজোম নিয়ে যায়। কাকে নিয়ে যায়? জিনকে নিয়ে যায়। কোথায় থেকে? মাতা পিতার থেকে সন্তান সন্ততিতে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। কেমন ভিত্তি বলা হয়? ভৌত ভিত্তি বলা হয়। তো সুতরাং আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমের প্রতিটি প্রজাতির সক্রিয়তা মানে বৈশিষ্ট্যগুলা, যেমন সমস্ত মানুষের বৈশিষ্ট্য মোটামুটিভাবে সেম, সমস্ত বানরের বৈশিষ্ট্য মোটামুটিভাবে সেম, সমস্ত ঘাসফড়িংয়ের বৈশিষ্ট্য ঘাসফড়িংয়ের যে প্রজাতি আছে তাদের বৈশিষ্ট্য মোটামুটিভাবে সেম। এই সক্রিয়তাটা কি করে? বজায় রাখে। তো মানুষের প্রতিটি দেহকোষে, একটু মনোযোগ দাও, মানুষের প্রতিটি দেহকোষে 46টি ক্রোমোজোম থাকে। কতটি ক্রোমোজোম থাকে? 46টি ক্রোমোজোম থাকে। তো এর মধ্যে জনন কোষ থাকে হলো 1 জোড়া, আর দেহকোষ থাকে হলো বা ভ্রূণ কোষ থাকে হলো কত জোড়া? 22 জোড়া, ইফ আই এম নট রং। সো এই হলো টোটাল অধ্যায়ের টপিক। আশা করি এই টপিকগুলো আমাদের কাছে ক্লিয়ার। সো এর মাধ্যমে আমাদের বুক ডিকোডিং ক্লাসটি কমপ্লিট হয়ে গেল। বাট আমরা সামনেই কি করব? আমরা সামনেই, তোমরা যদি খুব ভালো রেসপন্স দিতে পারো তাহলে আমরা সামনেই গাইডের এমসিকিউ প্র্যাকটিস করব। সেটা লেকচার গাইড, অবশ্যই লেকচার গাইড অথবা পাঞ্জাবি গাইডের। তারপর আমরা সিকিউ সলভ করব, তার আগে আমরা এসকিউ সলভ করব, এবং আমরা বৃত্তি পরীক্ষার জন্য এক্সট্রা হার্ড কোয়েশ্চেন সলভ করব। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের আজকে বুক ডিকোডিং ক্লাসে চ্যাপ্টার 2 কমপ্লিট হয়ে গেল। সো তাহলে বাকি থাকলো এমসিকিউ, সিকিউ, এসকিউ আর এক্সট্রা হার্ড কোয়েশ্চেন। সো এক্সট্রা হার্ড কোয়েশ্চেন পরে, সো হয়তো বা পরবর্তী ক্লাসগুলোতে, মানে ডিকোডিং সমস্ত ক্লাস শেষ হয়ে গেলে আমরা সবগুলো অধ্যায়ের এমসিকিউ, সিকিউ এবং এসকিউ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।